জি, আসসালামু আলাইকুম। দক্ষিণ কোরিয়া থেকে আমি ইলিয়াস হোসেন বলছি। আপনাদের সেই বহুল পরিচিত অনুষ্ঠানটি প্রবাস যাত্রা নামক অনুষ্ঠানটি আমরা যেটা করে থাকি। সেই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যারা ইতিমধ্যে সংযুক্ত হয়েছেন অথবা কিছুক্ষণ পরে হবেন অথবা লাইভটি শেষ হওয়ার পরে সংযুক্ত হবেন, সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা আমাদের অনুষ্ঠানটি শুরু করছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আজকে আমরা প্রবাস যাত্রায় সংযুক্ত আরব আমিরাতের সম্মানিত একজন ইমাম ও খতিবকে সংযুক্ত করেছি, যিনি দীর্ঘ 19 বছর সেখানে অবস্থান করছেন। তার অভিজ্ঞতা থেকে আমরা সংযুক্ত আরব আমিরাত সম্পর্কে আমাদের প্রবাসী ভাইয়েরা এবং তিনিও একজন প্রবাসী এবং তিনি সেখানে যেহেতু একটা সরকারি মসজিদের ইমাম ও খতিব, আমরা তার থেকে ডাবল কিছু জানতে পারবো। একটা হচ্ছিল তিনি কিভাবে সেখানে ইমাম হিসাবে নিয়োগপ্রাপ্ত এবং আমাদের প্রবাসী ভাইয়েরা কিভাবে সেখানে আছেন এবং যাওয়ার উপায় কি, এই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব। তো তার আগে যারা সংযুক্ত হয়েছেন, আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আমাদের লাইভটি দেখা যাচ্ছে কিনা এবং আমাদের সাউন্ড কোয়ালিটি বা সবকিছু ঠিক আছে কিনা, যদি কেউ একজন আমাদেরকে কমেন্টস করে জানাতেন আমরা চিরকৃতজ্ঞ থাকতাম। যেহেতু আমরা লাইভে অলরেডি ঢুকে গেছি, এজন্য আমরা যদি আপনারা কেউ কমেন্টস করে জানান যে আমাদের সাউন্ড বা ভিডিও কোয়ালিটি সবকিছু ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ আমরা সামনে অগ্রসর হতে সহজ হবে। প্রিয় দর্শক মন্ডলী, অনুষ্ঠান শুরুর আগে আপনাদেরকে আরেকটু অনুরোধ জানিয়ে রাখি, সেটা হচ্ছিল যেহেতু অনুষ্ঠানটি আমরা করে থাকি, বেশিরভাগই আমরা শনিবার অনুষ্ঠানটা করে থাকি। আর অনুষ্ঠানটা করার সময় আমরা যে অতিথিকে যুক্ত করি ওনার উপর নির্ভর করে উনি কখন সময় দিতে পারবেন। তো সেই হিসেবে দেখা যায় অনেক সময় আমাদের নির্ধারিত টাইম থেকে একটু দেরি হয়ে যায়, যেহেতু তিনি সে দেশে কাজ করেন অথবা যে ভিসায় থাকেন সেই ভিসায় তেনারা সেই জবটা শেষ করে এরপরে আমাদেরকে সময় দেন। তো এই জন্য আপনারা যারা সংযুক্ত হচ্ছেন, আপনারা যদি একটু জানাতেন যে আমাদের লাইভটা দেখা যাচ্ছে কিনা এবং সাউন্ডটা ঠিক আছে কিনা, তাহলে আমরা একটু সামনে অগ্রসর হতাম। শুধু দর্শক মন্ডলী, আজকে আমাদের সঙ্গে এখন আমরা আমাদের অতিথির সঙ্গে পরিচিত হব। তো কেউ একজন আমাদেরকে জানান প্লিজ, যারা আমরা সংযুক্ত হয়েছেন। তারেক ভাই, আমাদেরকে যদি একটু জানাতেন যে আমাদের সাউন্ড এবং আমাদের ভিডিও কোয়ালিটি ঠিক আছে কিনা, তাহলে আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হতে আমাদের জন্য সুবিধা হতো। জি, তারেক ভাই, গ্রিস থেকে তারেক ভাই দেখছেন, আপনি যদি আমাদেরকে একটু কমেন্টস করে জানাতেন যে সব ঠিক আছে কিনা, সাউন্ড কোয়ালিটি বা অন্যান্য বিষয়গুলো। আর আজকের অনুষ্ঠানটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, বিশেষ করে আমাদের কওমি যে আলেমরা আছেন অথবা যারা কওমি হোক, আলিয়ার হোক বা যে সমস্ত আলেমরা আছেন বা যে সমস্ত ছাত্র ভাইয়েরা আছেন, আপনাদের জন্য বিশেষভাবে একটা গুরুত্বপূর্ণ বহন করে যে আপনারা যদি দিনের খেদমত করার জন্য দেশের বাইরেও যেতে চান, সেখানে ভালো একটা সুবিধায় কিভাবে থাকতে পারেন এবং কিভাবে সেখানে জবটা নিতে পারেন সে বিষয়ে আজকে বিস্তর আলোচনা হবে। সেই সঙ্গে আমাদের যারা প্রবাসীরা, যে সমস্ত ভাইরা সংযুক্ত আরব আমিরাতে, আবুধাবিতে বা দুবাইতে যেতে চান, তাদের জন্য আহ, আহ, এই অনুষ্ঠানটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তো ভাই, হ্যাঁ, তারেক ভাই, আমাদের একটু জানান যে সব ঠিক আছে কিনা। পারফেক্ট, থ্যাংক ইউ তারেক ভাই, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, এখন আমরা আমাদের সম্মানিত অতিথির সঙ্গে যুক্ত হবো। সুদী দর্শক মন্ডলী, আমি যুক্ত হয়েছি সুদূর দক্ষিণ কোরিয়া থেকে এবং আমাদের সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ জুবায়ের হোসেন। তিনি সংযুক্ত আরব আমিরাত আবুধাবির ইমাম ও খতিব, মৌজা আহ, মৌজা মোবারক সাঈদের সম্মানিত ইমাম ও খতিব। জি, জুবায়ের ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আসসালামু আলাইকুম। এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, জুবায়ের ভাই। আসসালামু আলাইকুম। জি, আপনি যদি আপনার পরিচয়টা একটু দিতেন তাহলে আমরা সামনে আগাবো ইনশাল্লাহ। আর যদি আমি দিয়েছি, যদি আপনি আপনার মুখ থেকে যদি দিতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ জুবায়ের আহমদ, সংযুক্ত আরব আমিরাত আবুধাবিতে থাকি। এখানে একটা মসজিদের ইমাম ও খতিব। আলহামদুলিল্লাহ, আমি দীর্ঘ 19 বছর থেকে ইমারতে আছি। জি, জি, আহ, আমরা আমরা মূল অনুষ্ঠান পর্ব শুরুর আগে আপনাদেরকে, যারা সংযুক্ত হয়েছেন অথবা যারা সংযুক্ত হবেন, আপনাদেরকে অনুষ্ঠানের কিছু আমাদের যে নিয়মগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে আবার জানিয়ে দিই। আমরা অনুষ্ঠান শুরু করব ধারাবাহিক প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অথবা আপনাদের যদি জানার কিছু থাকে, তাহলে আমাদের লাইভ চলাকালীন সেই কমেন্টস বক্সে গিয়ে আপনার সেই প্রশ্নটা বা সেই মতামতটা রাখবেন। আমরা একটা সময় সেই মতামতগুলো, যে কমেন্টস করেছেন বা যে মতামত দিয়েছেন, সেই মতামতগুলো আমরা প্রত্যেকের নাম ধরে ধরে সেগুলো পড়ে জানাবো এবং আমাদের সম্মানিত অতিথির মাধ্যমে সেই প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করব।
তো তার আগে আপনাদেরকে আবার অনুরোধ জানিয়ে রাখি, আপনারা যারা দেখছেন, আমরা আশা করবো আমাদের এই লাইভটা আপনারা শেয়ার করে দিবেন। জি, জুবাইর ভাই, সর্বপ্রথম আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনি সংযুক্ত আরব আমিরাতে গেলেন কবে, আর গ্রীষ্মে মানে কি বিষয়ে গেছেন, এটা যদি একটু বর্ণনা করতেন। আমি 2008 সালের এপ্রিল মাসে সংযুক্ত আরব আমিরাতে আবুধাবিতে আসি। আর আমি যখন আসি তখন ভিসাটা ফ্রি ভিসাই থাকে। আমি আসার পরে প্রথমে কি করি, একটা প্রাইভেট মসজিদে চাকরি করি। ওই মসজিদ থেকে পরে আমি আবার ওই আবুধাবি আওকাফ আছে এখানে, যে গভর্নমেন্ট মসজিদের, বাংলাদেশ যেভাবে ইসলামী ফাউন্ডেশনের মতো দায়িত্বে আছে, এখানে আওকাফ কি করে, এই ইমামদের নিয়োগ দেয়। তো আমি ওইটাতে কি করি, ওই গভর্নমেন্টের মসজিদে আওকাফে ইন্টারভিউ দেই। দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমার জব হয়, সরকারিভাবে হয় আহ 2015 সালে। আপনি প্রথম প্রথম তার এই খতিব বা ইমামের বিষয়ে জাননি, তাই না? আপনি প্রথম যে প্রথমে ফ্রি ভিসায় আসি। জি এখানে জি জি আসার জি পরে আপনাকে একটা নো অবজেকশন, আপনার স্পন্সরের একটা নো অবজেকশন পেপার অফিসে জমা দিতে হবে, এবং জি আপনাকে ইন্টারভিউ দিতে হবে। আপনি যখন জি ইন্টারভিউ দিবেন, যদি আপনি ইন্টারভিউতে পাস করতে পারেন, তাহলে জি ওনারা আপনাকে কি করবে, রাখবে। ওই হ্যাঁ। আমরা আমরা আম- আমরা আপনার থেকে সেই ধারাবাহিক আলোচনাটা শুনতে যাচ্ছি, মানে আপনার হিস্ট্রিটা যদি আপনি বর্ণনা করেন, তাহলে আমাদের অতিথিদের আশা করি সম্পূর্ণ উত্তরটা এখান থেকে পেয়ে যাবেন। মানে আপনি প্রথমে তো মসজিদে জব করলেন, তারপর সেখান থেকে আপনি কিভাবে একজন ইমাম ও খতিব হিসেবে নিয়োগ পেলেন? আমাকে আমাকে ইন্টারভিউর সময় খুতবা শোনা হলো। তারপরে কিছুদিন পরে আমাকে খতিব হিসাবে কি করা হলো, ইমাম থেকে খতিব নিয়োগ দেওয়া হলো। জি তারা যখন আপনাকে ইন্টারভিউ নেবে, নেওয়ার পরে কোরআন শরীফ শুনবে, তাজবিদ শুনবে, তারপরে খুতবা শুনবে, ফেকাহ এগুলা শুনবে। শোনার পরে আপনার খুতবার অভিজ্ঞতা এবং সব দিক দিয়ে যখন দেখবে যে আপনি না আরবিতে খুতবাও দিতে পারবেন, আপনার খুতবা ঠিক আছে, তখন আপনাকে কি করা হবে, খুতবা দেওয়ার চান্স দেওয়া হবে। এবং জি আমি ঈদের নামাজও পড়াই আলহামদুলিল্লাহ, জুমার জি নামাজ, ঈদের নামাজ, 5 ওয়াক্তের নামাজ। আহ এখানে একটু ধারাবাহিকভাবে আলোচনা করি। আপনি আপনি যখন ওইখানে বিজ্ঞপ্তি দেখলেন, দেখলেন, তখন আপনি সেখানে আবেদন করলেন। আবেদনের পরে আপনার ইন্টারভিউ নেওয়া হলো, সেটা খুতবা শোনা জি হলো বা বিভিন্ন কিছু শোনা হলো, এবং আপনি যে মালিকের আন্ডারে গেছেন সে মালিকের একটা নো অবজেকশন সার্টিফিকেট ছিল। জি, অন্য হ্যাঁ, অবজেকশন যে পেপার ওটা জমা দেওয়া লাগবে। জি 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 আচ্ছা আচ্ছা। এখন একটা বিষয় জানার জন্য, যে আপনি যে ওইখানে ইন্টারভিউ দিলেন, যেটা হলো মানে সহি শুদ্ধভাবে আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন কিনা, তাজবিদ ঠিক আছে কিনা, বা আপনি খুতবা সে আলোচনা ঠিক আছে কিনা, বিষয়গুলো এর সঙ্গে কি আপনার শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন হয়েছে কিনা? মানে মানে আপনি আমাদের দেশে যেমন একজন আলেম বা যেমন একজন মুহাদ্দিস, মুফতি, বা একজন হাফেজে কোরআন, বা একজন কারি, এই টাইপের কোনো মানে সার্টিফিকেট দরকার হয়েছে কিনা আপনার? এরা ইন্টারভিউ দেওয়ার সময় আপনাকে জিজ্ঞাসা করবে যে তুমি কোরআন কতটুকু হিফজ আছে, তারপরে তোমার সার্টিফিকেট কতটুকু আছে। কিন্তু ওই জি সার্টিফিকেট এরা তেমন বেশি চায় না। আপনার যদি কোরআন শরীফ তাজবিদ এগুলা শুদ্ধ থাকে, এরা জি কখনো সার্টিফিকেট চাবে, কিন্তু ইন্টারভিউতে যে একবারে বাধ্যতামূলক সার্টিফিকেট লাগবে তা না। আপনার তেলাওয়াত, তাজবিদ এবং তেলাওয়াত যদি শুদ্ধ হয় থাকে, তাহলে আপনাকে কি করা হবে, নিয়োগ দেওয়া মানে হবে। প্র্যাকটিক্যালি আপনার ওইখানে পড়ে শোনাতে হবে, যদি সে ওইখানে জি জি সার্টিফিকেটটা মূল বিষয় না। মানে জি জি প্র্যাকটিক্যালি আপনি চার পাঁচজন যেটা চার শোনান। পাঁচজন চার পাঁচজন ইমাম থাকবেন, বড় বড়, যারা সবসময় পরীক্ষা নেন। ওনারা আপনার জি জি থেকে তেলাওয়াত শুনবেন, তাজবিদ জি শুনবেন, ফেকাহ জি শুনবেন, খুতবা জি শুনবেন। তারপরে ওনারা কি করবেন, আপনি যদি ইন্টারভিউতে টিকতে পারেন, পাস করেন, তাহলে আপনাকে প্রথমে ইমাম হিসাবে কি করা হবে, নিয়োগ দেওয়া হবে। এখন আবার ওই জি ইন্টারভিউতে মানে খুতবাও শোনা হয়। আমরা যখন ফার্স্টে ইন্টারভিউ দিছি তখন খুতবা শোনা হতো না, কিন্তু এখন সব জি। ইমামকে খুতবা পড়তে হবে, খুতবার সম্পর্কে আইডিয়া হতে হবে। হুম, মানে তারপরে আপনাকে সবাই ধারাবাহিকভাবে, আপনাকে 1 বছর পরে 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 আপনার কি করা হবে, গ্রেড বাড়ানো হবে। যত সময় যাবে তত তত আপনার অভিজ্ঞতার আলোকে আপনার গ্রেড বাড়ানো আপনাকে হবে। জি 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 গ্রেড বাড়ানো হবে। আচ্ছা,
আচ্ছা জুবাইর ভাই, একজন ইমাম হওয়ার জন্য, অর্থাৎ বাইরের রাষ্ট্রে একজন ইমাম হওয়ার জন্য, ইমাম বা খতিব হওয়ার জন্য মূলত তার কি জ্ঞান থাকার দরকার? সে মানে কারিয়ানা নাকি মানে প- আমাদের দেশের ভাষায় বলি সেটা কি প- মানে আলেম হওয়া শর্ত না কারিয়ানা না হেফজ নাকি মূলত? প্রথমে তাকে কোরআন হিফজ হতে হবে। জি পুরা কোরআন শরীফ যদি হিফজ হয় তাহলে ভালো, যদি পুরা কোরআন শরীফ হিফজ না হয় তাহলে 10 পারা হলে চলবে। এবং তার সাথে তাকে জি তাজবিদ কি করতে হবে, সহি শুদ্ধ করে কোরআন সে পড়তে শুদ্ধ কথা। জানতে হবে। জি জি এবং ইন্টারভিউতে যে সমস্ত প্রশ্ন করা হবে ওই সমস্ত প্রশ্ন উনি আরবিতে উত্তর দেওয়ার মতো কি থাকতে হবে। আরবি এবং জি উর্দু, এখানে একজন ইমাম সাহেব উর্দু মানে খারিজি যারা বাইরা দেশি, যারা আমরা ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ যারা আছি, তো জি ইন্টারভিউতে একজন বাইরা দেশেরও পাকিস্তানি হুজুর উর্দু উর্দু যিনি বুঝেন ওনাকেও কি করা হয়। আমাদের বাংলাদেশেরও আছেন ইমাম সাহেব একজন আছেন, উনিও ইন্টারভিউতে থাকেন। জি তো জি আপনাকে যে প্রশ্ন করা হবে, উর্দু হোক আরবি হোক, এটা আপনাকে ওই প্রশ্নটার উত্তর আপনাকে বুঝতে হবে এবং দিতে হবে। হুম। তার মানে শুধু আপনি হেফজ করলেন যদি আপনি আরবির অনুবাদ না জানেন, বিশেষ করে আপনি যদি আরবি ভাষা পড়া লেখা এবং যদি বোঝার সক্ষমতা না থাকে তাহলে আপনার সেখানে চান্স পাওয়ার কোনো উপায় নেই। জি, প্রথম তো আপনি প্রশ্ন বুঝতে পারবেন না উনি কি প্রশ্ন জি করতেছে। জি জি জি, তাহলে তো আপনি ইন্টারভিউ থেকে আউট হয়ে গেলেন, তাই না? জি, আপনি সে আবুধাবিতে যাওয়ার কত বছর পরে এই ইমাম হিসেবে নিয়োগ পেয়েছেন? আমি প্রথমে প্রাইভেট মসজিদে ছিলাম, 2015 সালে আমি কি করছি ওই প্রাইভেট আওকাফের। মসজিদে যখন ছিলেন আপনি, তখন কি আপনি ইমাম হিসেবে ছিলেন নাকি খাদেম হিসেবে ছিলেন? জি জি, ইমাম হিসাবে ছিলাম, ইমাম হিসাবে ইমাম ছিলাম। হিসেবে ছিলেন। তাহলে তো আপনার একটা জি বাড়তি অভিজ্ঞতা সেখান থেকে হয়ে গেছে। জি জি। জি জি ওই তো গভর্নমেন্ট মসজিদের ইন্টারভিউ গুলো একটু হার্ড হয়, প্রাইভেট মসজিদের ইন্টারভিউতে তো হার্ড না। মসজিদের মালিক আপনাকে একটু তেলাওয়াত শুনবে, জিজ্ঞেস করবে কতটুকু হিফজ আছে, এটাই। জি কিন্তু জি জি গভর্নমেন্ট মসজিদে আপনাকে অনেক হার্ড প্রশ্ন করা হবে। আপনাকে আরবিতে মাসআলা মাসাইল সম্পর্কে, ফিকহ সম্পর্কে প্রশ্ন করা হবে। কোরআন জি শরীফ তাজবিদ এগুলা আপনাকে প্রশ্ন করা হবে। আচ্ছা আচ্ছা। অর্থাৎ আপনার তেলাওয়াত শুনবে, তেলাওয়াত শোনার পরে আপনার গুন্না তাসবিদ মদ বা এই টাইপের যে সমস্ত জি, কিছু আছে আমাদের কোরআন শরীফ এবং পড়ার শুদ্ধভাবে পড়ার জন্য, এই বিষয়গুলো তারা খুব দেখবে যে আসলে সে শুদ্ধ করে পড়তে পারে কিনা, বিষয়টা এমন, তাই না ভাইয়া? হুম। জি, যে আরেকটা বিষয় হচ্ছিল, আপনি যেহেতু একজন ইমাম হিসাবেই প্রবাস জীবন ওইখানে আছেন বা প্রবাসে প্রবাসে আছেন, তো সেই হিসাবে যাই হোক আপনি মোটামুটি আহ ওইখানে যাওয়ার কতদিন পরে বললেন যে আপনি ইমাম হিসেবে নিয়োগ পেয়েছেন? প্রাইভেট মসজিদে নিয়োগ পাইছি আমি যেদিন আসছি, আসার 1 সপ্তাহ পরেই কি করছি, ওই দিন থেকে আহ চাকরি শুরু হয়েছে। আর গভর্নমেন্টের মসজিদে প্রায় 7 বছর আচ্ছা পরে। ভাই, এখানে আপনি যাওয়ার এক সপ্তাহ পরেই মসজিদে সে চাকরি পাইলেন, এটা মানে কিভাবে সম্ভব হলো? আপনি তো গেছেন একজন এখানে সাধারণ আমি শ্রমিক হিসেবে, যার তাই না? জি জি, আমি সাধারণ শ্রমিক হিসাবে গেছিলাম, যার মাধ্যমে গেছি। ওনার সাথে পরিচয় জি ছিল আলিমদের, ইমামদের। জি তখন উনি বলছে জি যে জি। আমার একজন ভাই দেশ থেকে আসছে, তো ওনার আচ্ছা জন্য আচ্ছা আচ্ছা একটা আচ্ছা। মসজিদ। তখন কি হয়েছে, কিন্তু এখন জি প্রাইভেট মসজিদ খুবই কম। আবুধাবি দুবাইতে কিছু কিছু কোম্পানি অথবা যদি কোনো আরবি শেখ ওনাদের বাগানে অথবা ওনার প্রাইভেট ভাবে কোনো মসজিদ রাখে তাহলে থাকবে। হুম। নইলে প্রাইভেট মসজিদ গুলা কিন্তু খুবই কম, এখন সব মসজিদ গুলা গভর্নমেন্টের মসজিদ। আহ অধিকাংশ গভর্নমেন্ট আন্ডারে চলে গেছে, তাই তো? জি জি, খুবই আমি জানা মতে হয়তো 1-2টা থাকতে পারে মানে আমাদের স্টেটে, আবুধাবির কথা বলতেছি, অথবা 2-4টা কোন শেখদের। জি আর বাকি সবগুলাতে নিয়োগ করে, আওকাফ নিয়োগ করে। জি। তো ভাই, জুবাইর ভাই, আর একটা বিষয় মোটামুটি একটা, অর্থাৎ আবুধাবির মসজিদ গুলোতে কিভাবে নিয়োগ পাওয়া যায় বা যোগ্যতা কি লাগে, এটা আপনার থেকে মোটামুটি আমরা একটা ধারণা পেয়েছি। তো আরেকটা বিষয় হচ্ছিল যে বাংলাদেশ থেকে যদি এই এই নিয়োগ পাওয়াটা, অর্থাৎ যখন ওনাদের সার্কুলার থাকে সেটা কি তখন তাদের দেশে যারা বসবাস করে, যে সমস্ত নাগরিক বা আমাদের প্রবাসের যারা আছে তারাই আবেদন করতে পারবে নাকি বাংলাদেশ থেকেও আবেদন করা যায়? আমি এখনো পর্যন্ত শুনি নাই যে আরব আমিরাত তথা আবুধাবি সরাসরি বাংলাদেশ থেকে ইমাম আনতে। শুনেছি কাতার জি থেকে, কাতার থেকে কি করে, কাতারের দেশরা
বাংলাদেশ থেকে ইমাম নিয়োগ দেয় সরাসরি ইন্টারভিউ দিয়ে, কিন্তু আমাদের এখানে আবুধাবিতে কি করে না, বাংলাদেশ থেকে সরাসরি ইমাম নিয়োগ দেয় না, গভর্নমেন্টের আচ্ছা ইমাম আচ্ছা। গুলা সরাসরি নিয়োগ দেয় না। যদি কেউ প্রাইভেট মসজিদে আসে, হয়তো জি আরবি তেলাওয়াত শুনবে, শেখ শুনবে, তারপরে ওনার মসজিদে ডাইরেক্ট এইভাবে আনবে, কিন্তু সরাসরি এইভাবে মানে হয়তো যে কি করে না, গভর্নমেন্ট ডাইরেক্ট বাংলাদেশ থেকে নিয়োগ দেয় নাই, হয়তো কোনো জি দালাল জি বলবে যে আপনাকে কি করা হবে, আপনাকে গভর্নমেন্টের মসজিদে চাকরি দেওয়া হবে, আমার মাধ্যমে এই হবে, আমার মাধ্যমে আমি সবকিছু করতে পারবো, এগুলা যাচাই বাছাই করে তারপরে কি করা, ফাতে ফাত দেওয়া ভালো। জি। তার মানে হচ্ছিল এটা কাতারে সার্কুলারটা দেয়, সেটা হলো কাতার থেকে, কাতার ওইভাবে বাইরে থেকে আনে, কিন্তু আবুধাবিতে যে যাওয়ার পরে যদি সেই সুযোগটা আসে তখন ইন্টারভিউর মাধ্যমে সম্ভব, তাই না? জি যে এক্ষেত্রে তো আমাদের যে সমস্ত আলেম ওলামারা বা যে সমস্ত হাফেজ কারীরা বাইরে যাবে, তারা এই সুযোগটা অবশ্যই নিতে পারে, তাই না? জি পাবেন। জি জি। আহ একটা বিষয়, আরেকটা বিষয় হচ্ছিল, আমরা আপনার নিয়োগ সম্পর্কে অবগত হয়েছি, তো বিষয়টা আরেকটা বিষয় হচ্ছিল এরকম যে গভর্নমেন্ট মসজিদ যেহেতু আপনি জব করেন, তো এখানে তো একটা বেতনের অবশ্যই কাঠামো আছে। তো আপনি যখন জি। নিয়োগ পান প্রথমে, তখন আপনার বেতন কত ধরা হয়েছিল, বা বর্তমানে বেতন কত পান, বা তাদের সেই রুলস অনুযায়ী বেতন কত? প্রাইভেট মসজিদ গুলাতে মনে করেন 30,000, 40,000, 50,000, আর গভর্নমেন্ট হুম, মসজিদ যেগুলা, জি এগুলাতে 1 লাখ টাকার মতো শুরু হয়, আর জি। উপরে প্রায় 2 লাখ, 2,10,000 টাকা এইভাবে থাকে। মাশাআল্লাহ। তার আরেকটা মানে সুযোগ আছে জি, যে আপনি বলেন। আপনার ফ্যামিলি ফ্যামিলি নিয়ে আসতে পারবেন। একটু জোরে বলেন, বাট একটু জোরে বলেন। আপনি আপনি আপনার ফ্যামিলি নিয়ে আসতে পারবেন, এবং জি আপনার বাচ্চাদের লেখাপড়ার একটা খরচ প্রতি বছর হিসাবে হেল্প করা হবে। আপনার জি বাচ্চাদের লেখাপড়ার এদের খরচ কি করবে, সরকার দিবে। আপনার 3টা জি। বাচ্চা হলে প্রতি বছর যে একটা ভাই, এদের আমি একটা আমি একটু অ্যামাউন্ট। আমি একটু আমি আমি একটু আমি একটু ধারাবাহিকভাবে আলোচনা করি। সেটা হচ্ছে হলো, বর্তমানে যারা আছে বা যারা নিয়োগ পান, তার মানে মিনিমাম স্যালারি তো 1 লাখ টাকার নিচে তার নাই। জি। জি। যদি 1 লাখ টাকা, এর সঙ্গে সুযোগ সুবিধাটা কি, মানে আপনার থাকা খাওয়া এগুলা কি সব গভর্নমেন্ট বহন করে? আপনার বাসস্থান দেবে, খাওয়া আপনার জি হবে, এখানে জি কারেন্ট পানি যেগুলা ব্যবহার লাগবে এগুলা সরকার দেবে, জি খাওয়াটা আপনার, এবং জি। একটা ইন্স্যুরেন্স আছে সরকারি ভাবে, ইন্স্যুরেন্সটাও আপনাকে কি করা হবে, আপনাকে হেলথ আহ, ইন্স্যুরেন্স যেটা আছে, এটাতে আপনি একটু কি পাবেন, আপনার 100 টাকা হলে 30 টাকা ডিসকাউন্ট আছে এইভাবে আর কি। সেই ইন্স্যুরেন্সের টাকাটা কি সরকার বহন করে না আপনার বহন করতে হয়? না, ইন্স্যুরেন্সের 30% যেটা এটা আপনাকে দিতে হবে, আর বাকিগুলা হুম হুম। 100 টাকা হইলে 30%, আমার যতটুকু ধারণা 30%, মানে বাকিগুলা মাপ আপনি এই টাকাগুলা দিতে হবে। আপনার একটা বড় অপারেশন হলে, মনে করেন, জি আমি একবার প্রশ্ন করছিলাম, ওনারা বলছে যে প্রায় আনুমানিক বছরে 1 কোটি টাকা, জি জি। 1 কোটি টাকা মানে আপনি কি করতে পারবেন চিকিৎসা বাবদ, নব্বই চিকিৎসা লক্ষ বাবদ না। আপনি জি, ডিসকাউন্ট পাবেন। ডিসকাউন্ট পাবেন। জি জি জি। তো তার মানে আপনি একজন ইমাম হিসেবে আপনি আপনার যেই বেতন ধরা আছে, বাড়তি সুবিধার মধ্যে আপনার থাকাটা ফ্রি, খাওয়াটা নিজের, এই তো নাকি? আর যদি আপনার পরিবার থাকে, তাহলে আপনার দুইটা বাচ্চা পর্যন্ত আপনি সেখানে ফ্রি লেখাপড়া তিন- করার সুযোগ পাবেন। 3টা বাচ্চাকে আপনার আচ্ছা ক্লাস 10 পর্যন্ত মানে জি। একটা হেল্প করবে। আচ্ছা, যদি এই যে আপনার ৩ টা বাচ্চা যদি থাকে, তাদের লেখাপড়া ফ্রি থাকবে। এদেরও কি থাকাটা ফ্রি, বা এদের জন্য কি আপনার জি বাসস্থান দিবে? জি জি, বাসস্থান ফ্রি, এদের জন্য থাকা ফ্রি। আ জি, জি, আলহামদুলিল্লাহ। তাহলে তো একজন ইমামের অনেক সম্মানী সেখানে। যেহেতু জি। তার যদি পরিবার নিয়ে যায়। জি, বলেন। তারপরে ওই ইমামের আবার সুযোগ হচ্ছে, ওই ইমামের কোনো ছেলে যদি 18 বছরের থেকে থাকে, তাহলে উনি ইন্টারভিউতে অগ্রাধিকার কি করবে, উনি ইন্টারভিউতে অগ্রাধিকার পাবে, এবং উনি চাকরি জি। করতে পারবে। যদি উনি উনিও মাদ্রাসায় যদি পড়তে পারবে, স্কুলে পড়তে পারবে, উনি চাকরিও করতে পারবে, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। অগ্রাধিকার যাক দেওয়া হবে মাশাআল্লাহ। বেশি। জি। আ এই যে ৫ ওয়াক্ত ইমামতির পরে আপনার কি কোনো বাড়তি অন্য কোনো কাজ করতে হয় কিনা? মসজিদ কেন্দ্রিক। জি না, আপনার বাড়তি কোনো শুধু ওই কাজ ৫, করতে না।
শুধু পাঁচ আপনার শুধু ওয়াক্তের পাঁচ নামাজ। ওয়াক্ত নামাজ? জি, জি মাঝে মধ্যে ওনাদের মিটিং হয়, ওই মিটিং গুলাতে জি আপনাকে উপস্থিত থাকতে হবে। জি জি, যেহেতু এটা সরকারি মসজিদে জব করেন, অবশ্যই তাদের নিয়ম অনুযায়ী যেটা সেটা ফলো করতে হবে। কিন্তু তাদের রুল মেনে আপনার চলতে হয়। জি, এই ৫ ওয়াক্ত নামাজের পরে আপনার অন্য কোনো কাজ আর থাকে না। আর যেই না। মসজিদ কেন্দ্রিক যে কাজগুলো থাকে সেগুলো তো মসজিদের অন্যান্য আ খাদেম-টাদেমরা আছে উনারা জি বিভিন্ন জি ওগুলা করেন, তাই না? জি জি। আচ্ছা। এই এই ৫ ওয়াক্ত নামাজের পাশাপাশি আপনি চাইলেও কি কোনো আ ব্যবসা বা পার্ট টাইম কোনো চাকরি করার সুযোগ আছে কিনা? আমি এটা জানি যে যদি কোনো ইমাম সাহেব জি, সরকারি ইমাম সাহেব অন্য কোনো চাকরি করতে পারবেন না উনি। জি, জি। মানে এটা অ্যালাউড নাই। যদিও উনি লুকিয়ে করতে পারেন কিন্তু উনারা জানলে একটু সমস্যা হবে। হুম। তার মানে করার নিয়ম নাই। আপনাকে ভালো জি, নিয়ম নাই। আপনাকে ভালো বেতন দিতেছে, আপনার বাসস্থান দিতেছে। আপনার তো আর প্রয়োজন নাই যে আপনি কি করবেন? মানে বাইরে আলাদা চাকরি কিছু করার। করবেন। জি, জি, জি। আ তার মানে আপনি চাইলে করতে পারবেন। কিন্তু সেটা তাদের নিয়মের মধ্যে নাই। কিন্তু অনেকে এটা টিউশনি সমস্যাও পড়ায়, হতে পারে। অনেকে টিউশনি পড়ায় তারপরে গাড়ি গাড়ি চালায়। কিন্তু এটা ও টিউশনি হয়তো এত সমস্যা নাই কিন্তু গাড়ি চালানো অথবা অন্য চাকরি করা, ব্যবসা করা। আপনি জি, জি, জি। শেয়ারে ব্যবসা করতে পারবেন কিন্তু আপনি সরাসরি ব্যবসাতে বসা এটা ঠিক না। হ্যাঁ, হ্যাঁ, সময় এলাও দেওয়া এটা জি, জি, এটা অ্যালাও না। হুম, আপনার দোকান থাকতে জি, পারে। জি, জি। জি, জুবাইর ভাই, তাহলে আমরা মোটামুটি জানলাম যে মোটামুটি আপনি সেখানে যে সুবিধাগুলো পাচ্ছেন সেই সুবিধার মধ্যে হচ্ছে হলো আপনি বাসস্থান পাচ্ছেন এবং আপনি যদি কখনো আপনার ফ্যামিলি বা পরিবার নিতে চান তাহলে আপনার স্ত্রী এবং বাচ্চাদের জন্য একটা আবাসস্থান পাবেন এবং সেই সঙ্গে আপনার বাচ্চাদের লেখাপড়ার সুযোগ সুবিধাটাও পাবেন, তাই না? তো এর বাইরে আবার আমরা জানলাম যে আপনি পার্ট টাইম জব করার সুযোগ আছে কিন্তু সেটা রুলস এর মধ্যে নাই, এই আরকি। জি। তো এই একটা বিষয়, আরেকটা বিষয় হচ্ছে হলো এই যে আপনি চাইলে সেখানে কত বছর থাকতে পারবেন বা কত বছর থাকার সুযোগ আছে বা কত বছর চাকরির আপনার লিমিট আছে সরকারি অনুযায়ী? মিডল ইস্ট তো এখানে তো আর ন্যাশনালিটি আপনি হতে পারবেন না। কিন্তু জি, ৬০ বছর পর্যন্ত ইমামরা কি করতে পারে? চাকরি করতে পারে। জি, জি। কিন্তু ও যদিও হয়তো এদের দেশের কোনো কানুনে এর আগে আপনাকে যদি কোনো ধরনের আপনাকে তার কার্যকলাপ বিরোধী পায় তাহলে আপনাকে যেকোনো সময় ক্যানসেল করে দেশে পাঠাইতে পারে। আপনি হুম, যদি কোনো ধরনের তার দেশের আইনে কে শ্রদ্ধা না করেন এবং যদি আপনাকে কোনো ধরনের দুষ্কৃতিকারীর মধ্যে পাওয়া যায় তাহলে আপনাকে যেকোনো সময় কি করতে পারে? উনারা দেশে পাঠাইতে পারে। হুম। তার মানে আপনার বয়স ৬০ বছর পর্যন্ত আপনি সেখানে জব করতে পারবেন। আচ্ছা, এই জব শেষ হইলে শেষ হইলে তারা কি জি। আপনার এককালীন কোনো পেমেন্ট করবে কিনা? এটা আগে ছিল বাংলাদেশের মতো পেনশনের সিস্টেম ছিল জি। ২০০৮ এ নাকি ২০০১ এ। কিন্তু এখন আবার ওই আপাতত এটা নাই যে পেনশনের এটা মানে পেনশনটা আপাতত নাই। পেনশন সিস্টেম নাই। যদিও হয়তো ভবিষ্যতে করতে পারে, নাও করতে পারে। কিন্তু ২০০১ অথবা জি, ২০০৮ এ ছিল আমি শুনছি যে মানে এর আগ পর্যন্ত ছিল। জি, 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 জি। জি, জুবায়ের ভাই। হ্যালো? জুবায়ের ভাই, হ্যাঁ, হ্যাঁ। হ্যালো? জুবায়ের ভাই, জি ভাই। শোনা যায়? হ্যাঁ, হ্যাঁ, একটু, জি, একটু জি, ডিসকানেক্ট হয়ে গেছিল। হ্যাঁ, একটু ডিসকানেক্ট হয়ে গেছিল। হ্যাঁ, তার মানে এখন এই সুবিধাটা নাই। পেনশনের সিস্টেমটা নাই। জি। এখন নাই। হুম। জি ভাই, আরেকটা প্রশ্ন হচ্ছিল তাহলে মোটামুটি আমরা আবুধাবিতে একজন ইমাম তার সুযোগ সুবিধা জানলাম বা উনি কিভাবে আছেন বা এর সম্পর্কে জানলাম। তো আরেকটা বিষয় হচ্ছিল আপনি তো সেখানে ফ্যামিলি নিয়ে থাকেন না, তাই না? না আমি ফ্যামিলি নিয়ে থাকি না। জি। আহ আরেকটা বিষয় হচ্ছিল যে বাংলাদেশ থেকে যদি এরকম কেউ আর এখন কি দুবাইয়ের ভিসা তো আর খোলা নাই, তাই না ভাইয়া? দুবাই ভিসা খোলা না কিন্তু যারা ওই ইঞ্জিনিয়ার, ডাক্তার এগুলা কি আছে? ভিসাগুলা খোলা হুম, আছে। মানে জি। ওনাদের ডিপ্লোমা আছে যারা উনারা আসতে পারবেন। ও ভাই, এখানে হাই আসতো। প্রফেসর। আ ভাই, যেহেতু আপনি একজন প্রবাসী, আপনি তো আর আবুধাবির সিটিজেনশিপ না, তাই না?
হুম, তাহলে আপনি আপনার ছুটির ব্যাপারে সে কেমন কি রুলস, বা আপনি কতদিন পর পর আপনি আসতে পারেন, বা সে আসলে সে বৎস- খরচটা কে বহন করে, বা কতদিন বৎসরে থাকতে পারে? বছরে 1 মাস ছুটি পাওয়া যায়। জি, আর টিকিট নিজে করে আসা লাগে। জি। আর আপনি যা খরচ করবেন দেশে আসার, এটা তো আপনার উপরে নির্ভর করবে। হুম, হুম। কিন্তু এই যে বিমানের টিকিটটা বহন করে কে? এটা আপনাকে নিজে করতে হবে, বিমানের টিকিট। ও, কারণ একজন বেশিরভাগ এখানে এক ইমাম সাহেবের মনে করেন 4 থেকে 5 জন ছেলে, ওয়াইফ সহ 7 জন থাকে। এখন হুম, যদি আপনাদের অফিস থেকে আপনাকে 2,000 দিরহাম করে টিকিটের টাকা দেওয়া হয়, তাহলে 14,000 টাকা 1 বছরে একজনকে 14,000 দেওয়া হবে। জি, তো জি, জি, প্রায় 5 থেকে 6 হাজার মনে হয় আবুধাবি আলাইন এই স্টেটে যদি থাকে, তাহলে চিন্তা করে দেখেন কতটা বাড়তি খরচ আসতেছে। জি, জি, জি। আহ, তার মানে আপনি আপনি যে আসা যাওয়া টিকিট করেন বছরে, জি, জি, এটা এটা আপনার আপনার নিজে। সম্পূর্ণ নিজ খরচে। জি, 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 জি। জি। আরেকটা বিষয় হচ্ছিল যে তাহলে আপনি বছরে 1 মাস ছুটি পান, এটা হলো আপনার নিয়ম জি, অনুযায়ী, তাই না? নিয়ম অনুযায়ী, জি। হুম, বুঝতে পারছি। তো তো বাড়িতে সর্বশেষ কবে আসছেন আর কবে গেছেন? আমি 24-23 ফেব্রুয়ারিতে আসছিলাম, এই 2025 সালের জি, জি। আহ, রম- 2025 সালে। রমজানের 4 দিন না 5 দিন আগে আসছিলাম। জি। আর রমজানে তারাবি তো নিশ্চয় আপনিই পড়ান, তাই না? জি, তারাবি আমি পড়াই। তো বাড়তি কোনো সেখানে সুযোগ সুবিধা পাওয়া যায় কিনা সরকারের পক্ষ থেকে, বা যারা আছেন? রমজানে অনেক সময় রেশন দেয় সরকারের পক্ষ থেকে, রেশন দেওয়া জি, হয়। হ্যাঁ। তারপরে সে অনেক 1 মাসে আর সময় বাড়তি কোনো বেতন দেওয়া হয় না, জি না, বা বোনাস? বোনাস জি, জি না, বোনাস এটা আছে দেওয়া নাকি হয় না। আপনাদের? আপনাদের বোনাস আছে, বোনাস সিস্টেম জি আছে না, নাকি? জি না। আহ আচ্ছা, আচ্ছা। আর এমনি আমাদের দেশে যেমন একজন ইমাম সাহেবরে মুসল্লিরা হাদিয়া তওবা দেয়, এরকম কি কোনো সিস্টেম আছে নাকি জি, সেখানে? এটা মাঝে মধ্যে যদি কোনো, এটা হচ্ছে নসিব, হয়তো জি। কেউ এটা কোনো মাসে নির্ধারিত নয়। আপনি হয়তো কোনো মাসে 5,000 টাকা পাইতেছেন, কোনো মাসে 20,000 টাকাও পাইতেছেন, না, কোনো মাসে এক এমনি টাকাও। এমনি 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 চলমান আছে তো জি, সিস্টেমটা? এইটা চলমান আছে। জি, হ্যাঁ, চলমান আছে। এটা তো নির্ধারণ না, এটা হলো ব্যক্তির না, উপর নির্ভর রমজানে কে আবার কেমন হাদিয়া দেয়। রমজানে একটু কিছু পাওয়া যায়। জি, 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 জি। তো সে আপনার যে মসজিদে ইমামতি করেন, বা যে মসজিদের খতিব, সেই মসজিদে আপনার মুসল্লি কারা? আমাদের প্রবাসীরাই নাকি ওই আবু ধাবির স্থানীয়রা? আমার মসজিদটা হচ্ছে মেইন রোডের পাশে। জি, তো এখানে বেশিরভাগ রোডের মুসল্লিরা হয়। এখানে জি, যারা আবুধাবির ন্যাশনালিটি যে সমস্ত লোক আছে ওনারা হন। আবার জি। এখানে পাকিস্তানি, আমাদের বাঙালি, ইন্ডিয়ানি, ইউথিওপিয়ান, মিশরের মানুষেরা, ওরা অনেক ধরনের লোক আসে। বেশিরভাগ জুমার দিন সবার সাথে দেখা হয়। আর জি, না জি। হয় রোডের মুসল্লিরাই বেশি হয়। জুমা ছাড়া রোডের মুসল্লিরা বেশি হয়। আহ এটা মেইন আহ, রোডের সাথে আর মসজিদ। জি, জি। আর এই সে 5 ওয়াক্ত নামাজে, অর্থাৎ জুমার নামাজ ছাড়া অন্যান্য ওয়াক্তীয় নামাজে মুসল্লির সংখ্যা কেমন হয়? আমাদের মসজিদের মতো এরকম ফাঁকা থাকে নাকি পরিপূর্ণ হয়? মাঝে মধ্যে কখনো এক সফ হয় 20 জন, 25 জন, 30 জন, 10 জন, 5 জন, এইভাবে। জুমার নামাজে প্রায় 2 থেকে 300 হয়। আবার আরো বেশি হয়, আহ মসজিদের বারিন্দা বাইরা রোড পর্যন্ত লোক থাকে। জি, জি, জি। তার মানে তারা জি, তিন তার মানে কাতারের মতো হয়। জুমার দিনটাই এই বেশি হয়। জুমার দিন বেশি হয়। এই দেশে আচ্ছা সব ভাই, মসজিদে জুমা হয় না, আহ পাশাপাশি মসজিদে জুমা হয় না, একটু দূরে দূরে থাকে। আরেকটা বিষয় জানা হচ্ছিল, সেটা হচ্ছিল আমাদের দেশে যেমন জুমার বয়ানটা দেওয়া হয়, ওইখানে কি এরকম জুমার খুতবার আগে বয়ান আছে নাকি? জি না, এই দেশে আপনার জুমার যে খুতবাটা আসবে প্রতি জি, সপ্তাহের বুধবার অথবা বৃহস্পতিবার, মঙ্গলবারে আসে। তো ওনারা এই অফিস থেকে নির্ধারণ করে দেবে ওই সাপ্তাহিক আলোচনা একটা খুতবা, মানে একই খুতবা 2 দিন, 2 জুমাতে পড়া হয় না। হুম, একই খুতবা প্রতি সপ্তাহে খুতবা চেঞ্জ হয়ে আসে। এবং আজকে যদি মনে করেন বৃহস্পতিবার, বুধবারে কি হয়েছে খুতবা আসবে, মঙ্গলবারে একটা জি, ঘটনা হয়েছে, ওই ঘটনাটাও কি জি। করা হবে, খুতবাতে উল্লেখ করা হবে। আহ বুঝতে পারছি, একটা খুতবা 2 জুমাতে পড়া হয় না। বুঝছি। আচ্ছা ভাই, আর একটা বিষয়,
সেটা হচ্ছে হলো আমরা তো বাংলাদেশি যারা আছি অধিকাংশ হানাফি মাযহাবী। সেখানে কোন জি মাযহাব পালন করা হয় কিনা? আপনি যেহেতু আপনি নিশ্চয়ই হানাফি মাযহাবের একজন সদস্য। জি জি জি। ওনারা তো তো ইন্টারভিউ দিতে সময় ইন্টারভিউ যখন আপনি দিবেন আপনাকে জিজ্ঞাসা করবে তুমি মাযহাব হানাফি, পরে বিবাহিত, এই দুই তিনটা প্রশ্ন ওনারা সবসময় করে এবং একটা যে পেপার আছে প্রশ্নর পেপারে এখানে লেখা থাকে জি, মযহাব এবং আপনি বিবাহিত কিনা। কিন্তু জি। এই দেশে সব মযহাবের লোক আছে কিন্তু কোনো সমস্যা নাই, আমাদের পিছনে ওনারাও পড়ে শাফি মযহাবের, তারপরে মালিকি মযহাবের ওনারা আমাদের পিছনে পড়ে। আমরা যদিও আমিন জুড়ে না বলি তাহলে ওনারা কিছু বলেন না, ওনারাও আমিন জুড়ে ও বলেন। ওইখানে ম্যাক্সিমাম কি শাফি মাযহাবী? জি, আহ এই শাফি জন্য মযহাব আছে, তারপরে মালিকি জি। মযহাব। এখন আপনি ওইখানে কোন মাযহাব পালন করেন? আমি আমাদের হানাফি মযহাব পালন করি। যে ইমাম যে ও মযহাবের উনি এই মযহাবে পড়াইলে কোনো সমস্যা নাই। আচ্ছা, আচ্ছা। কিন্তু মুসল্লিরা সে মাযহাব অনুযায়ী তার যে সিস্টেম বা যে তরিকা সেটা যেভাবে পালন করবে। কিন্তু নামাজ সেটা পড়া তার পালন সমস্যা করবে, নেই। না জি। সমস্যা নাই। কেউ কেউ দেখা যায় রুকুতে যাওয়ার আগে হাত আবার উঠায়। সে জি সে জি তারটা জি, পালন করবে। সে তারটা তাই না? পালন করবে এবং সে আপনাকে বাধ্য জি, জি। করবে না যে আপনাকে হাত উঠাতে হবে হ্যাঁ, অথবা হ্যাঁ, হ্যাঁ। আমিনটা জুড়ে বলতে হবে, এটা বাধ্য করবে না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অর্থাৎ ইম এই আ সে তারতম্য তো তার বেশি কিছু না। সেটা হচ্ছে হলো জোরে জি আমিন বলা, হাত হাত বুকে বাঁধা অথবা নাভির নিচে অথবা রুকুতে যাওয়ার আগে আবার হাত উঠানো। এইটুক, জি তাই না? জি 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 হ্যাঁ, জি। তার মানে আপনি একজন হানাফি মাযহাবের ইমাম, আপনি আপনারটা করে যাবেন। মুসল্লি যে মাযহাবের হবে তিনি তারটা করে যাবেন। কিন্তু ইমাম আপনাকেই অনুসরণ করে তার নামাজ পড়তে জি হবে। জি 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 জি। আচ্ছা আমাদের এইখানে যেমন আমিন জোরে বা আস্তে বা যদিও এগুলো বিতর্কের বিষয় আমি একটু জানার জন্য মূলত। আ আমিন জোরে বা আস্তে সে বলা, তারপরে ২ পাও কম বেশি ফাঁকা করা, হাত বুকে বান্ধা, কেউ নাভির নিচে বান্ধা, এই সমস্ত গুলো নিয়ে কি বিতর্ক সৃষ্টি হয় কিনা ওইখানে? না, এই দেশে এখনো পর্যন্ত আমি কোনোদিন দেখিও নাই। আমিন জুড়ে না বললে ওনারাও কিছু বলে না। তারপরে আপনি যে জি, হাত উঠাইতেছেন না, রফে এদান জি, করতেছেন না, ওনারাও কিছু বলে না। সে তার টা পালন করে যাইতেছে, আপনি আপনারটা পালন করতেছে। আপনি একজন জি, ইমাম, তারপরে জি, আমিনটা জুড়ে বলতেছেন না, তারপরে হাত জি। উঠাইতেছেন না, এটা কোনো প্রশ্নও নেই উনাদের আমাদের কোনো দেশে। অবজেকশন নেই। যাক জি আলহামদুলিল্লাহ। হুম। তো যাই হোক ভাই আপনার থেকে এ পর্বে অনেক কিছুই জানতে পারলাম। যাক আলহামদুলিল্লাহ আমরা একজন শুধু দর্শক মন্ডলী আপনারা যারা আজকে আসলে আমরা জুবার ভাই আমরা মূলত অনুষ্ঠানটা করি বাংলাদেশ সময় মেক্সিমাম টাইমে রাত ৮টা অথবা ৯টা। যেহেতু আপনি আমাদেরকে সময় দিয়েছেন বাংলাদেশ টাইম ৬টা। মূলত আমাদের দেশে এখন নির্বাচনী একটা হাওয়া বয়ে যাচ্ছে। যার কারণে মেক্সিমাম জনসংখ্যা বা জনগণ এই টাইমটা নির্বাচনী কাজেই ব্যস্ত। আমরা যদিও যখন লাইভটা শুরু করি তখন ব্যাপক হারে আমাদের লাইভটা দেখে। আজকে দেখার সংখ্যা একেবারেই কম। তো আমরা আশা করি লাইভটা পরবর্তীতে দেখবেন যারা ফ্রি থাকবেন। কিন্তু আমরা অধিকাংশ দিন সবাই জানে আমাদের এই প্রবাস যাত্রা অনুষ্ঠানটা আমরা করি শনিবার অথবা শুক্রবার রাত ৮টা থেকে ৯টা অথবা হয় ৮টা না ৯টা। কিন্তু আজকে আমরা অনেক আগে করছি তো এই সময়টা সবাই ব্যস্ত আছেন। তো আমরা যারা এজন্য আমাদের কমেন্টসের সংখ্যাটাও আজকে একেবারেই কম থাকবে। অন্যান্য দিন ৮০, ৯০, ১০০ টার মতো কমেন্টস হয়ে যায়। তো আজকে আমি কমেন্টসের সংখ্যা একেবারে দেখতেছি না। তো যাই হোক তারপরে আমি যারা দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে যে আপনারা এখন প্রশ্নটা করতে পারেন। আমরা ২য় পর্বে যাব। আজকে অনুষ্ঠানটা আমরা ১ এর মধ্যে ২ অর্থাৎ জি হ্যাঁ, আমাদের সম্মানিত ইমাম সাহেব উনি একজন ইমাম হিসাবে উনি এখানে কি সুযোগ সুবিধা পাচ্ছেন বা কি অবস্থা ওনার বা কি অবস্থানে উনি আছেন সে বিষয়টা আমরা জানতে পারতেছি। আরেকটা বিষয় জানতে চাইবো সেটা এখনো শুরু হয়নি। সেটা হচ্ছে যে আমাদের সাধারণ শ্রমিকদের জীবনযাপন নিয়ে বা সেখানে কি অবস্থা আছেন সে বিষয়টা জানবো। তো তার আগে আপনারা যারা আমাদের লাইভটা দেখছেন আমরা আশা করব লাইভটা শেয়ার করে দিবেন। অথবা পরবর্তীতে যারা দেখবেন এবং দেখার পরে আপনার লাইভটা শেয়ার করে দিবেন। এখন যারা কমেন্টস করতে চাচ্ছেন তারা কমেন্টস করে রাখেন। আমরা ইনশাআল্লাহ কমেন্টস দেখে প্রত্যেকের কমেন্টসটা পড়ে যদি প্রশ্ন থাকে সেই প্রশ্নটার উত্তর আমরা আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে জেনে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো জুবার ভাই মোটামুটি জি ভাই। আপনার একজন বাংলা অবশ্যই আমরা গৌরবান্বিত বোধ করি যে আপনি আমাদের একজন বাংলাদেশী সেইখানে একজন ইমাম হিসাবে নিয়োগ পেয়েছেন। অবশ্যই একটা সম্মানের স্থানে আছেন। তো আর আমাদের যে সমস্ত সাধারণ শ্রমিকরা আছে
তাদের বিষয়ে আপনার কতটুকু কি ধারণা আছে? যতটুকু ধারণা আছে আমরা আপনার থেকে সেই অভিজ্ঞতাটা শেয়ার করার চেষ্টা করব। তো ভাই সর্বপ্রথম প্রশ্ন হলো আবুধাবিতে বা দুবাইতে কি এখন ভিসা তো চালু নাই, তাই না? তো এখন কি এখন কেউ বন্ধ তারপরে কি আছে। কেউ যাচ্ছেন নাকি? কেউ যাচ্ছে নাকি বা গেলে কোন উপায় যাচ্ছে? এখন আবুধাবিতে শুধুমাত্র যারা ডাক্তার, দুবাইতে, আবুধাবিতে শুধুমাত্র ডাক্তার অথবা জি, ইঞ্জিনিয়ার জি, অথবা যাদের এইচএসসি ডিগ্রি কি আছে, সার্টিফিকেট আছে, ওনারা জি, যদিও আসেন ভিজিটে আসিয়া, আমি শুনি দেখি মাঝে মধ্যে যে ওনারা ভিসা লাগাইতে পারবে, কিন্তু সাধারণ জি, কোনো শ্রমিকের জন্য এইভাবে ভিসা লাগানোর সুযোগ নাই। আগে ছিল, জি। ভিজিটে আসিয়া ওনারা কি করতে পারতো, ভিসা লাগানোর সুযোগ ছিল। কিন্তু হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই আমার মনে হয় 1 বছর খানিক হয়ে গেছে, একটা আউটপাস দিছে ওনারা, যারা অবৈধ ছিল বৈধ হয়ে যাওয়ার জন্য। তখন থেকে আর কি এই সুযোগটা আবার চলে গেছে যে ভিজিটে আসে ভিসা লাগাইতে পারবে না। এবং যদি আপনি জি, ভিজিটে আসেন, ভিসা মানা বাইরা কাজ করেন ভিজিট থাকা অবস্থায়, তাহলে জি, 50,000 দিরহাম জরিমানা হবে। বাংলার প্রায় 17 লক্ষ টাকার মতো জরিমানা হবে, যেই কোম্পানি জি, নিয়োগ জি। দিবে উনার উপর। অর্থাৎ ভিজিটে যেয়ে ওখান থেকে যদি আবার ভিসা করে বা ভিসার জন্য চেষ্টা করে বা অবৈধ হয় তখন তার জরিমানা করবে। না, যদি আপনি ভিজিটে আসিয়া এখানে ভিসা খোলা থাকে, আপনি লাগানোর ব্যবস্থা থাকে, তাহলে সমস্যা নাই। কিন্তু ভিজিট জি, থাকা জি, অবস্থায় আপনি এই 3 মাসের জন্য আসছেন, আপনি কোনো কাজ জি। করলেন, আপনি কোনো ও চাকরি আচ্ছা, করলেন, আচ্ছা, আচ্ছা। তখন কিন্তু এইটা অবৈধ। এটা আপনি আসছেন ভিজিটে, বেড়ানোর জন্য জি, আসছেন, জি। কিন্তু হ্যাঁ, জি, অবশ্যই। সেটা তার কাজের অনুমোদন কাজ, নাই। জি, কাজের অনুমোদন নাই, জরিমানা বড় জি। আকারের জরিমানা করা হবে। আচ্ছা ভাই এখানে একটা প্রশ্ন সেটা হচ্ছে হলো, যদি কাজের অনুমোদন না থাকে তাহলে দুবাইতে তো যারা আছে বা আবু ধাবিতে যারা যে সমস্ত আবু ধাবিরা আছেন তারা তো জি, নিজেরা সব কাজ করতে পারেন না। তাহলে এই শ্রমিকগুলা তারা কোন দেশ থেকে নেয়? শুধু কি বাংলাদেশের জন্যই এই নিষেধাজ্ঞা নাকি অন্যান্য দেশের জন্য এরকমই চলতেছে? নাকি অন্যান্য দেশ থেকে আমি তারা শ্রমিক নিচ্ছেন? আমি কিছুদিন আগে শুনছি নেপালেরও ভিসা বন্ধ। জি, নেপালের ভিসা বন্ধ, শ্রীলঙ্কার গুলা। আমাদের বাঙালি জি, শ্রমিক ভাইদের অনেক চাহিদা আছে। আমাদের বাঙালি জি, শ্রমিক ভাইরা কাজে অনেক দক্ষ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা আছে। যে জি, বেশিরভাগ ক্লিনার বাইরা, জি, 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 বেশিরভাগ ক্লিনার বাইরা আমাদের মসজিদের যে কোম্পানি, ওই কোম্পানিতে আমাদের বাঙালি ভাইরা অনেক আছে। জি, ওই বাকি দেশের লোক থেকে আমাদের দেশের লোকগুলো পরিষ্কার একটু বেশি। জি, এই জন্য আমাদের ওনাদেরকে, বাঙালি ভাইদেরকে একটু বেশি কি করে পছন্দ করে। পছন্দ কিন্তু করে। এখন বন্ধ, এখন ভিসা বন্ধ হওয়ায় কেউ আসতে পারতেছে না। জি, জি, জি। অনেক সময় দালাল আহা, বলতেছে যে তোমাকে ভিজিটে আসিয়া ভিসা লাগানো যাবে, কিন্তু আমি জানি যে সাধারণ শ্রমিক যারা, একমাত্র শুধুমাত্র আরবির গড়ের ভিসা, এই জায়গাতে আমি জানি যে ট্রান্সফার এটা সম্ভবত খোলা। কিন্তু বাকি কোনো জি, ভিসা আপনাকে বাংলাদেশ থেকে দালাল নিয়ে আসবে, বলবে ভিসা লাগাই দেবো, এই করবো সেই করবো, এগুলা আমার জানা মতে কোনো ভিসা খোলা নাই এবং ভিসা লাগবে না। ভিজিটে আসেও হুম, কোনো ভিসা লাগবে না। অনেক সময় সাধারণ পাবলিক আসে, আসার পরে উনি এখানে ইঞ্জিনিয়ারের সার্টিফিকেট বাইর করিয়া ভিসা লাগাইতেছে। এই জন্য ওনারা জি। কি করতেছে, একটু বেশি রাগান্বিত হচ্ছে, তুমি ডাক্তার নয়, তুমি ডাক্তারের সার্টিফিকেট দিয়ে তুমি ভিসা লাগাইতেছো, তুমি হ্যাঁ, এই যে ইঞ্জিনিয়ার। কয়েকদিন আগে আমাদের প্রধান উপদেষ্টা সাহেব এই জিনিসটা বর্ণনা করছেন। জি, 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 জি। হুম। তার মানে তার মানে আপাতত আমাদের আমাদের দেশ এবং নেপাল ছাড়া অন্যান্য দেশ থেকে তারা শ্রমিক নিয়ে মোটামুটি চাহিদাটা পূরণ করতেছেন। চাহিদা পূরণ করতেছে শ্রমিক। এবং এই দেশে থাকা অবস্থায় যে সমস্ত আমাদের বাংলাদেশের বাঙালি ভাইদের ভিসা ট্রান্সফার হচ্ছে না, কিন্তু জি, বাকি কোন দেশের লোকের ট্রান্সফার হচ্ছে, ওনাদেরকে কি করতেছে। একদিন আমাকে এসে জি, একজন বলতেছে ফ্রিতে 10 জন লোক লাগবে ক্লিনার কোম্পানিতে, জি, কোনো টাকা লাগবে না, জি, জি, কোনো টাকা লাগবে না, 10 জন লোক লাগবে, বাংলাদেশি এবং ইন্ডিয়ানই হলে চলবে, 10টা পাসপোর্ট লাগবে। আমি বললাম তো এই জি, মুহূর্তে মানা কি নাই, আমার কাছে জি, জানা মতো নাই। জি, জি। হুম। আচ্ছা, বর্তমানে যারা আছেন তাদের সঙ্গে তো অবশ্যই আপনার যোগাযোগ আছে, আশা করে রাখি। তো জি, যারা আছেন তাদের তো সমস্যা নেই, তারা তো থাকতে পারবেন, তাই না? জি, যারা আছেন ওনাদের ভিসা রিনিউয়াল হবে, ওনাদের কোনো সমস্যা নাই, কিন্তু নতুন করে হ্যাঁ, বাংলাদেশ নতুন থেকে নতুন করে ঢোকার কোনো সুযোগ নেই। সুযোগ নাই। আচ্ছা। যারা আছেন বর্তমানে তাদের বেতন কাঠামো কি আপনার জানা আছে যে মিনিমাম তারা কত টাকা ওইখানে বেতন পান? যারা ক্লিনার আছে ওনাদের বেতন 800 থেকে 1,000 দিরহাম হয়, যা আটশো আমাদের থেকে এক হাজার বাংলাদেশের
টাকায় 34 থেকে 1000 হয় 34 থেকে 33 34,000-এর মতো। হুম। তো তো কম, একেবারে কম তো বর্তমান জি বাজার কম। অনুযায়ী। ওনাদের খাওয়া দাওয়া আহ পরে 300-400 টিকবে এইভাবে। অত তো কম, একেবারে কম বর্তমানে। জি কম কম। তারপরে আর যারা আর বাগানে কাজ করে, জি জি বলেন। আরবিদের বাগান আছে এখানে, খেজুরের বাগান আছে, সবজির বাগান আছে এখানে, 1000 টাকা 1200 টাকা বেতন, অনেক সময় টাকা খাওয়াও কি মালিকের। ওটা কষ্টের কাজ, কষ্টের কাজ। কষ্টের কাজ, সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, 5টা পর্যন্ত ডিউটি করতে হয়, মধ্যখানে আপনাকে 2 ঘন্টা রেস্টের জন্য দেওয়া হয়। হুম। তার মানে জি, তাহলে সে এর এই যে যারা 800 বা 1000 দিরহাম পায়, অর্থাৎ আমাদের সৌদি বা কাতার বা আমি যে ইরাক নিয়ে যে সমস্ত অনুষ্ঠানগুলো করছি, জি আমি সেখান থেকে জানতে পারলাম যে এই সমস্ত দেশগুলোতে অধিকাংশতেই থাকা অথবা খাওয়া মালিকে দেয়। তো আবুধাবিতে কেমন? জি এইভাবে। তবে আমাদের এখানে বেশিরভাগ টাকাটা মালিকের, খাওয়া আপনার নিজের। অনেক সময় আপনাকে হুম, মালিক কি করবে, চাউল দেবে, মাছ দেবে, মুরগি দেবে। হুম। বেশিরভাগ ও বাগানে এবং জি। ক্লিনার যারা আছে ওনাদের এটা টাকাটা কোম্পানি নেয়, মালিক নেয়, আর খাওয়াটা নিজের বেশিরভাগ হয় এটা। হুম। অর্থাৎ হচ্ছে হলো থাকাটা বেশিরভাগই মালিক দেয়, খাওয়াটা জি নিজস্ব। কিছু মালিক দেয়, যদি না দেয় তাহলে সে কেনাকাটা করে দেয়, আর যদি না দেয় টাকা দিয়ে দেয়, এরকম তো। জি। তবে বেশিরভাগ আচ্ছা শুধু আচ্ছা। টাকার জায়গাটা দিয়ে, খাওয়া কিন্তু নিজের পক্ষ থেকে করতে হয়। জি, বুঝতে পারছি। তো এই যে এই শ্রমিকরা এই সে এমনি আবুধাবিতে সে কাজের পাশাপাশি ওভার টাইমের সুযোগ আছে কিনা ভাই? কাজের পাশাপাশি যারা মালিকের আন্ডারে কাজ করে ওনাদের তো খুবই কম ওভার টাইম করার, কারণ ওনাকে 6টা থেকে 6টা পর্যন্ত মালিকের কাজ করতে হয়। 12 ঘন্টা, আর 6টা to 6টা। যে 2 ঘন্টা মধ্যখানে রেস্ট। আর আপনি যদি কোনো আচ্ছা। কোম্পানির ডিউটি করেন, কোম্পানি তো জি সেম সিস্টেম, যেমন আমাদের মসজিদ কিলিং কোম্পানি, উনি সকাল 8:30টায় আসে, জি। রাত্রে এশার নামাজ পড়িয়ে যায়, তারপরে দুপুরে প্রায় 2 ঘন্টা ওনার ছুটি। এর ভিতরে আর তো ওনার ওভার টাইমের কোনো কি নাই, সুযোগ নাই। সুযোগ নেই, হ্যাঁ হ্যাঁ। হুম, বুঝতে পারছি। তো এরা এরা মানে আপনি তো নির্দিষ্ট করে বলতে পারবেন কে জানে, এরা সব খরচ খরচা বাদ দিয়ে দেশে কত পাঠাইতে পারেন বলে আপনি জানেন? এটা আমি কখনো প্রশ্ন করি নাই। তবে প্রশ্ন পনেরো করেন বিশ না, হাজার জি। টাকা ওনারা, মানে একবারে যদি পাঠাইতে হিসাব পারেন। করে চলে, তাহলে 15-20 হাজার টাকা জি ওনারা পাঠাইতে পারবেন। 1000 টাকা যদি জি বেতন হয়, 500 টাকা 400 টাকা ওনার খাওয়া যাবে। জি জি। তার মানে একেবারেই বর্তমান বাজার অনুযায়ী একেবারেই খুবই নগণ্য। জি জি। আর একটা বিষয় হচ্ছে হলো এদের তো ভিসার কোনো নির্দিষ্ট মেয়াদ নেই, যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারে, বিষয়টা এরকম তাই না? জি। উনি ওনার কফিলের উপরে কি করবে, ওনার যে নির্ভর করবে। স্পন্সর আছে, জি উনি কাজ ভালো করবে ওনাকে রাখবে, উনি অসুস্থ হলে অথবা বয়স হয়ে গেলে ওনাকে, ওনাদের কোনো কি নেই। নির্দিষ্ট অনেক কোনো সময় ইয়ে কেউ নেই। বেশি চাপের কারণে, অনেক সময় নিজের ইচ্ছা থেকে কেউ কি করে ক্যান্সেল হয়ে চলে যায়। চলে যায়, অনেক জি সময় জি মালিক ভালো আছে, বেতন ঠিক মতো দেয়, অনেক সময় 2 মাস 3 মাস হয়ে যায় মালিক কি করে না, বেতন দেয় জি না। জি ওই ওনাদের যারা বেশিরভাগ যারা বাগানের কাজ করে ওনাদের বেশি কষ্ট হয় গরমের দিনে, যখন জি জি 50, 51, 48 কি হয় গরম পড়ে, তখন ওনাদেরকে সকাল 8টা যখন হবে তখন থেকে জি। সূর্যর তাপটা বেশি হওয়া শুরু হয়ে যায়। তখন আমাদের এখানে বুঝতে পারছি। যখন মধ্যাঞ্চল একটা বিরতি থাকে, সেপ্টেম্বরের দিক থেকে প্রায় 3 মাস থেকে 4 মাস, জুলাই থেকে সেপ্টেম্বর হুম, মনে হয় সম্ভবত, জি 12টা থেকে, দুপুর 12টা থেকে আপনাকে 3টা পর্যন্ত, এই সময় কি কোনো শ্রমিক, জি বাইরে যারা কাজ করে কোনো শ্রমিক কি করতে পারবে না, ওই কাজ করতে পারবে না, জরিমানা কাজ করা করতে হবে যদি পারবেন। কেউ জি জি। গরমের মধ্যে কাজ করে। আচ্ছা আচ্ছা। আর এই সমস্ত যারা আর আমাদের যারা প্রবাসীরা আছেন আবুধাবিতে, তারা তো কাজ, আমরা তো কাজ রিলেটেড, এমনি ব্যবসা বাণিজ্যের সুযোগ আছে কেন সেখানে? জি আপনি ব্যবসা পারবেন, করে কেন? আপনি দোকান খুলতে পারবেন, জি আপনি কি করতে পারবেন, আপনি লাইসেন্স আপনার নামে লাইসেন্স করতে পারবেন, পরে লোক জি। যদি ভিসা খোলা থাকে দেশ থেকে আনতে পারবেন, যদি ভিসা খোলা না হয় এখান থেকে আপনি ট্রান্সফারের সুযোগ থাকলে আপনি কি করতে পারবেন, লোক রাখতে পারবেন। হুম।
ট্রান্সফারের সুযোগ আছে তো নাকি? নাকি আমি এক এক মালিক, যেমন আপনি ট্রান্সফার তো হইলেন তাই না, এক মালিকের আন্ডারে গেছেন সেখানে সেখান থেকে। ট্রান্সফারের সুযোগ আগে ছিল। আগে ট্রান্সফার ও সে আগে ছিল। এখন কিছু ক্ষেত্রে, এখন সব ক্ষেত্রে জি তো ট্রান্সফার ভিসা হচ্ছে না। জি 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 জি। হম। 2012 বুঝতে পারছি। সাল থেকে বাংলাদেশের ভিসা বন্ধ দুবাইতে, সংযুক্ত আরব আমিরাতে। কিন্তু হ্যাঁ হ্যাঁ। ট্রান্সফারটা ছিল ওই গত সম্ভবত 1 বছর থেকে 2 বছরে। ওই ট্রান্সফার, সব ট্রান্সফার না, কিছু ট্রান্সফার কি হয়ে গেছে, ঘরের যাদের আছে বন্ধ হয়ে ওনাদের গেছে। চালু আছে, বাকিগুলা বন্ধ। রিনিউ হবে আহ কিন্তু ট্রান্সফার করতে পারবেন না। অনেক জি জি। প্রবাসীরা এই ট্রান্সফারটা চালু না হয়, অনেক প্রবাসীরা কি হইতেছে, বিপদে পড়তেছে, ভিসা লাগতেছে না, কোম্পানি ক্যান্সেল করে দিতেছে, তোমাকে দেশে যাইতে হবে, অন্য কোনো কোম্পানি হুম, নিবে না, নিতে পারবে না, হুম, সিস্টেম নাই কারণে। জি। হুম, বুঝতে পারছি। তাতে মোটামুটি আবুধাবিতে অন্যান্য দেশের থেকে দেশের তুলনায় একটু সুযোগ সুবিধা কম, প্লাস বেতনও তো তুলনামূলক কম। আপনি তো ভালো জায়গায় আছেন, সেইখানে হয়তো আল্লাহ আপনার ভালো জি, রাখছেন, কিন্তু বর্তমান আল্লাহ। বাজার অনুযায়ী একেবারেই খুবই খারাপ জি, অবস্থা আমাদের আবুধাবিতে। সাধারণ শ্রমিক ভাইরা ওনারা শ্রম দেয় বেশি, কাজ করে বেশি, কিন্তু সেই হিসাবে ওনাদের বেতনটা সেই কি না। হিসাবে বেতন নাই, বেতন নাই। 1500 থেকে জি 2000 টাকা মানা বেতনটা, যা বাংলার হিসাবে 68,000 থেকে 66,000 টাকা হওয়ার মানা কি। বুঝতে পারছি। হম। তা আর এমনি যে সমস্ত প্রবাসী আছেন তারা কি ফ্যামিলি নিয়ে কি থাকেন কিনা, এরকম আপনার সঙ্গে কোনো সাক্ষাৎ হয়েছে? আছে, অনেক ফ্যামিলি আছে, ব্যাংকে চাকরি করে, অনেক ডাক্তারও আছেন। একজন ডাক্তার ও যা। একজন ইঞ্জিনিয়ার সাহেব, উনি জি। 40,000, 40,000 টাকার মতো বেতন পায়। 40,000 তো 40,000 দিরহাম? জি। উনি আমার সাথে অনেক অনেক। কিছুদিন গল্প গল্প করছে। ওনাকে বড় রুম দেওয়া হয়েছে, অনেক বড় ফ্ল্যাট দেওয়া হয়েছে, ওনারা 2 জন লোক, বাকি ফ্ল্যাট এমনি পরে থাকে। হম। উনি উনি অনেক অভিজ্ঞ, উনি বুঝতে পারছি। কারেন্টের ইঞ্জিনিয়ার। ও কারণ হ্যাঁ, ইলেকট্রিকের। জি, ইলেকট্রিক্যাল বুঝতে ইঞ্জিনিয়ার। পারছি। অর্থাৎ অর্থাৎ যারা যারা ওইখানে হাই প্রফেশনাল আছে, অর্থাৎ ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই টাইপের, এই ওনাদের ওনাদের লাইফ লাইনটা অন্যরকম তাই না? জি, অর্থাৎ অন্যরকম। ওনাদের ওনাদের বেতন বেশি, থাকার সুযোগ সুবিধাটা বেশি, সুবিধা বেশি, ওনাদের আর সুযোগ বাচ্চাদের সুবিধা লেখাপড়ার বেশি। সুযোগ বেশি। জি। জি, জি, তাছাড়া সাধারণ যে শ্রমিকরা আছেন তাদের একেবারেই মানবতার জীবনযাপন মনে হচ্ছে তাই না? জি, জি। হুম। যাক, আলহামদুলিল্লাহ জুবাইর ভাই, আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো, অনেক আলোচনা করলাম। মোটামুটি আজকের ফোকাসটা ছিল যে আপনার একজন প্রবাসী হিসেবে কিভাবে সেখানে আপনি নিয়োগ হইলেন, নিয়োগ পাইলেন, প্লাস হলো আপনার সুযোগ সুবিধা। এর পাশাপাশি আমরা জানতে পারলাম যে একজন সাধারণ শ্রমিকরা সেখানে কিভাবে থাকেন বা আছেন। তো ইনশাল্লাহ আর একদিন আমরা আপনাকে, যেহেতু আপনি একজন খতিব বা ইমাম, সামনে রমজান মাস আসতেছে, ইনশাল্লাহ আমরা রমজানে প্রায় দিনই অনুষ্ঠান করে থাকি বিভিন্ন আলেম ওলামাদের নিয়ে। তো সেভাবে ইনশাল্লাহ আপনারা আবারও আনবো, আবারও পাবো সে আশা করি। তো আমরা শেষের দিকে অনুষ্ঠানটা শেষ করে দিব আজকে। সে মানে অলরেডি 50 মিনিট হয়ে যাচ্ছে, আমরা 1 ঘন্টা পর্যন্ত অনুষ্ঠানটা করি। তো আজকে যেহেতু কম, অর্থাৎ কমেন্টস এর সংখ্যা কম, যার কারণে আমরা আজকে আর কমেন্টস বক্সের জন্য যেতে চাচ্ছি না। তো অনুষ্ঠানটা শেষ করে দেবো, আবার আপনারও বোধহয় মাগরিবের টাইম হয়ে যাচ্ছে তাই না? জি, সমস্যা নাই, এখনো আছে, একটা সমস্যা নাই। আছে ধন্যবাদ না? আপনাকে। হ্যাঁ, জি জি জি। ধন্যবাদ জানাই প্রবাস যাত্রাকে। এবং আমি হুম, সবশেষে কিছু হুম, কথা বলতে চাই আমাদের জি প্রবাসী জি বলেন। ভাইদের, হ্যাঁ। এবং যারা দেশ থেকে আসবেন। ও আপনার থেকে যদি ভাই, আপনার থেকে আমি 1 মিনিট দুইটা বিষয়ে 2 রকম প্রশ্ন জানতে চাই। এক, যদি কেউ সেটা ওই যে কাতার থেকে আমাদের অপু অপু জানিয়েছেন এটা, অপু বলছে কাতারে সরাসরি বাংলাদেশ থেকে ইমাম নিয়োগ হয়, সেটা সত্যি, তবে সেটাও ইন্টারভিউ এবং বিভিন্ন শর্তে। তো জি, আপনার জি, থেকে যেটা জানতে চাচ্ছি, যে আমাদের বাংলাদেশে তো কওমি আলেম ওলামা অনেক ভরপুর। তো এই সমস্ত ওনারা শুধু আমার মনে হয় দেশে বসে না থাকে, ওনাদের এই এলেমটা বা এই জ্ঞানটা যদি কাজে লাগিয়ে ওনারা যদি বিদেশে বাড়িতে যান, ওনাদের ওনাদের উপলক্ষে আপনার কি উপদেশ থাকবে বা কি নসিহত থাকবে একটু যদি বলতেন। আমাদের যারা কওমি আলেম আছেন এবং বড় বড় আলেম আছেন, দেশও খেদমত করবেন, দেশের লোকও উপকৃত হবে, এবং বাইরে জি দেশে গিয়ে আমাদের বাংলাদেশের নাম কি করবেন, অর্জন করবেন। জি। আলহামদুলিল্লাহ, অনেক হাফিজরা বাইরে দেশে গিয়ে আমাদের বাংলাদেশের নাম কি করতেছে, উজ্জ্বল অর্জন করতেছে। করতেছে। জি। তো আমার
কথা থাকলো, যারা ভালো ভালো আলিম ওনারা বাইরে দেশে যাবেন, আমাদের বাংলাদেশের সব দিক দিয়া বাইরে দেশের মানুষের কাছে শেয়ার করবেন যে আমাদের দেশে এইভাবে আমাদের দেশের সব দিক গুলাকে কি করবেন, ওনারা আরো আরবি ভাষায় বুঝাবেন। কারণ অনেক জি, সময় না বোঝানোর কারণে অনেক সময় কি হয়, আমরা জিনিসটা প্রচার হইতে পারতেছে না। রাইট। জি, জি। তাহলে আপনার মতো একজন সে মানে আপনি তো আপনার শিক্ষাগত সম্পর্কে জানা হলো না দর্শক, আমি যদিও জানি কিন্তু দর্শকদের একটু জানার দরকার, যদিও আমি ধারাবাহিক প্রশ্নের দাওরায় ক্ষেত্রে হাদিস দাওরায় হাদিস কওমি মাদ্রাসা থেকে দিয়েছি, দুইটা জি বোর্ডে, হেমন্ত বেফাকুল মাদ্রাসা থেকে এবং জি আজাদ দিনিয়া দ্বারা, বৃহত্তর আজাদ দিনিয়া দ্বারা সিলেট থেকে, এবং কোরআন শিক্ষা প্রশিক্ষণের খারিও আমি এটা থেকে কি করছি, এটাও পাশ করেছি আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। আর জি, এবার আপনি যে শেষ কথাগুলো বলতে চাচ্ছিলেন সেগুলো বলেন। আমার শেষ কথা হচ্ছে, যারা যে সমস্ত ভাইরা বাংলাদেশ থেকে প্রবাসী আসবেন, সংযুক্ত আরব, মিডল ইস্টের যে কোনো দেশে হোক, আপনি আসার জি, আগে ভালো করে আপনি যদি কোনো দালালের মাধ্যমে আসেন, আপনার যদি বেশিরভাগ ভালো হবে আপনার কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে আসলে, এবং জিনিসটা ভালো করে যাচাই বাছাই করে যে আমার ভিসাটা ঠিক আছে কিনা। বেশিরভাগ আমাদের কাছে মানুষ অনেক সময় বলে, হুজুর আমাকে নিয়ে আসছে অফিসের ভিসায়, আজকে আমি বাগানে কাজ করতেছি। আমাকে নিয়ে আসছে ট্রাভেলস এর ভিসায়, আজকে আমি ক্লিনারের কাজ করতেছি। আমাকে নিয়ে আসছে কি অন্য ভালো একটা ভিসা, আমাকে বলছে আমি এই আজকে অফিসে চাকরি করব, কিন্তু আমাকে কি দিছে, আজকে অফিস বয়ে দিছে যা 800 টাকা 1000 টাকা বেতন। তো আমি জি, এটা বলবো, দলালের পা ফাঁদে পা না দিয়ে আপনার যদি কোনো আত্মীয় স্বজন থাকে ওনার কাছ থেকে ভালো করে যাচাই বাছাই করেন, এবং ভালো করে বুঝে শুনে তারপরে প্রবাসে পা বাড়াবেন। এবং আপনি যে দেশে থাকবেন সেই দেশের কানুনকে কি করবেন, সম্মান করবেন, সেই দেশের আইনকে সম্মান করে চলবেন। যেমন লঙ্গি পরে মিডল ইস্টে, এটা আমাদের এখানে বাইরেও আমি আরো দুই এক দেশে শুনছি যে লঙ্গি পরে আপনি মার্কেটে যেতে পারবেন না, আপনি জি, লঙ্গি পরে রাস্তাতে চলাফেরা করলে 500 দিরহাম জরিমানা। কিন্তু প্রায় আমাদের বাঙালি ভাইরা কি করা, ওই মার্কেটের মধ্যে লঙ্গি পরে ওনারা যায়, কিন্তু আরবিরা এটা কি করে না, এটা পছন্দ করে না। পছন্দ করেন না। জি, জি, লঙ্গি, কারণ আপনি যে দেশে থাকবেন ওই দেশের কানুনকে কি করবেন, ওই দেশে। জি, শ্রদ্ধা জি, করবেন। আপনি রাজনীতি করেন ভালো কথা, কিন্তু এই দেশে রাজনীতি চলে না। আপনি আপনার দেশকে নষ্ট করবেন না, আপনি একজনের কারণে আমাদের প্রবাসীদের কি করবেন না, ইমেজটা মান নষ্ট সম্মান করবেন। ক্ষুণ্ণ না করে ভালো। জি জি, জি জি, অসংখ্য এই ধন্যবাদ যে আমরা জুবাই আসছি ভাই। কাজের জি, পাশাপাশি সবার সাথে সুন্দরভাবে চলাফেরা করার জন্য। আমি একজন জি, জি, যদি বড়, আমি বলি আমি আজকে আমি অমুক নেতা, এই নেতা সেই নেতা, কিন্তু এইটা এই দেশে চলবে না। জি, জি, এই জি, দেশের কানুনকে জি, আপনার সম্মান করতে হবে, আপনি জি, যেখানেই থাকেন। মানে আপনার কথার দ্বারা আমাদের দেশের কোনো যেন কষ্ট না হয়, এটা আমরা সব প্রবাসী ভাবমূর্তি ভাইরা নষ্ট না হয়। জি এটা জি, খেয়াল করতাম। জি, জি, জুবাই ভাই আপনারে অসংখ্য ধন্যবাদ। সুদর্শক মন্ডলী, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। ইনশাল্লাহ আবারও আবারও আর এক শনিবার অথবা শুক্রবারে যে কোনো একটা পর্ব নিয়ে আপনাদের মাঝে এই প্রবাদ যাত্রা অনুষ্ঠানটি নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আর যারা আমাদের লাইভটি আজকে দেখতে পারেননি তাদের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আর যারা পরবর্তীতে লাইভটি দেখবেন তাদের কাছে অনুরোধ থাকলো আমাদের এই অনুষ্ঠানটি একটু লাইভ শেয়ার করে দিবেন, যেন পরবর্তীতে কেউ দেখে উপকৃত হয়। অবশ্য আপনার লাখ টাকা খরচ হবে না এতে, হয়তো অন্য একজনের লাখ টাকার উপকার হয়ে যাবে। জুবার ভাই, আপনি দর্শকদের উদ্দেশ্যে শেষ কথা বলে যদি বিদায় দিতেন। ইলিয়াস ভাই, প্রবাস যাত্রা পেজকে ধন্যবাদ, এবং আমার প্রিয় প্রবাসী ভাই এবং দর্শক যে সমস্ত ভাইরা আছেন সবাইকে ধন্যবাদ। আমি আমার ভালো লাগলো আজকে একটা পেজে যুক্ত হয়ে কিছু বু- ইলিয়াস ভাইয়ের কাছ থেকেও শুনতে পারলাম, এবং আমি যা জানি তাও একটু কি করলাম আপনাদেরকে শেয়ার করলাম। এবং সব প্রবাসী ভাইকে বারবার আমি বলতেছি, প্রবাসে আসার আগে ভালো করে কাজ শিখে আসবেন, দালালের পাদে পা না দিয়ে আপনারা আত্মীয় স্বজনদের কাছ থেকে ভালো করে যাচাই বাছাই করে প্রবাসে কি করবেন, আসবেন, এবং প্রবাসের আইন কানুন সবগুলা কি করবেন, মেনে চলবেন। ইনশাল্লাহ আমাদের বাঙালি ভাইদের সম্মান আছে, বাঙালি ভাইদের শ্রমিকদেরও চাহিদা আছে। ইনশাল্লাহ আবারও আমাদের দেশের শ্রমিক আরব আমিরাতে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর সে ধন্যবাদ। প্রত্যাশায় আজকের অনুষ্ঠানটি শেষ করছি। জুবার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ সামনে রমজান মাস আসতেছে।
আমরা আশা করি আপনাকে আবারও পাবো অনুষ্ঠানে, তখন আমরা ইনশাআল্লাহ। ইনশাল্লাহ কোরআন হাদিসের বিষয়ে জানতে চাইবো, রোজার ফজিলত বা মাগফিরাত নাজাত, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো সুদর্শক মন্ডলী, সে পর্যন্ত ভালো থাকবেন। সবাইকে শুভরাত্রি। যদিও বাংলাদেশে এখনো অবশ্য সন্ধ্যা হয়ে গেছে। সবাইকে জি, শুভরাত্রি, শুভ সন্ধ্যা। জুবার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। আজকের মতো আপনাকেও অনুষ্ঠানটা শেষ ধন্যবাদ। করছি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।